আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাম্মদ সেলিনা সুলতানা, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আজকে আমার ক্লাস অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আলোচনার বিষয় ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি। আলোচ্য বিষয় ভোগ ও বিনিয়োগ অধ্যায়। প্রথমেই আসি, ভোগ কাকে বলে। অর্থনীতিতে ভোগ বলতে ব্যবহারের মাধ্যমে দ্রব্য ও সেবার উপযোগ নিঃশেষকে বোঝায়। উপযোগ কাকে বলে? আমরা জানি কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। ধরো একটা কলম তুমি ছুঁড়ে ফেলে নষ্ট করে ফেললে, এটাকে ভোগ বলা যাবে না। কিন্তু তুমি যদি ব্যবহারের মাধ্যমে কলমটি শেষ করে ফেলো তাহলে এটাকে ভোগ বলা যাবে। সুতরাং অর্থনীতিতে ভোগ বলতে ব্যবহারের মাধ্যমে দ্রব্যের উপযোগ নিঃশেষকে বোঝায়। অধ্যাপক মেয়ার্সের মতে ভোগ হলো মানুষের অভাব পূরণের জন্য দ্রব্য ও সেবা সামগ্রীর প্রত্যক্ষ ও চূড়ান্ত ব্যবহার। কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ তাদের মোট আয় থেকে ভোগের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করে থাকে তাকে সামগ্রিক ভোগ ব্যয় বলে। সামষ্টিক অর্থনীতিতে ভোগ বলতে সামগ্রিক ভোগকে বোঝানো হয়। এবার আসি, ভোগের নির্ধারক সমূহ কী। নির্ধারক বলতে আমরা কি বুঝি? যে সকল উপাদান দ্বারা ভোগ ব্যয় প্রভাবিত হয় তাকে ভোগের নির্ধারক বলা হয়। 1 নম্বর হচ্ছে আয়। আয় হলো ভোগ ব্যয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, আবার আয় কমলে ভোগ ব্যয় কমে। 2 নম্বর, বন্টন ব্যবস্থা। ভোগ ব্যয় দেশের বন্টন ব্যবস্থার উপরও নির্ভর করে। আয়ের সুষম বন্টন হলে ভোগ ব্যয় বাড়ে, পক্ষান্তরে ধনী দরিদ্রের আয় বৈষম্য বাড়লে ভোগ ব্যয় কমে। 3 হচ্ছে সঞ্চয় প্রবণতা। জনগণের সঞ্চয় প্রবণতা বাড়লে ভোগ ব্যয় কমে, আবার সঞ্চয় প্রবণতা কমলে ভোগ ব্যয় বাড়ে। 4 সুদের হার। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলেও সুদের হার বাড়লে মানুষের সঞ্চয় প্রবণতা বাড়ে, এর ফলে ভোগ ব্যয় হ্রাস পায়। পক্ষান্তরে সুদের হার কমলে ভোগ প্রবণতা বাড়ে। 5 নম্বর, সম্পদ। সম্পদের পরিমাণের উপর ভোগ ব্যয় নির্ভর করে। যে অধিক সম্পদের অধিকারী তার ভোগ ব্যয় বেশি, আবার যার সম্পদ কম তার ভোগ ব্যয়ও কম। 6 নম্বর হচ্ছে কর হার। কর হারের উপর ভোগ ব্যয় নির্ভর করে। সরকার কর হার বৃদ্ধি করলে জনগণের ব্যয়যোগ্য আয় কমে, এর ফলে ভোগ ব্যয় হ্রাস পায়। পক্ষান্তরে সরকার কর হার হ্রাস করলে জনগণের ব্যয়যোগ্য আয় বাড়ে, ফলে ভোগ ব্যয় বাড়ে। 7 দাম স্তর। দাম স্তর বাড়লে জনগণের প্রকৃত আয় কমে, এর ফলে ভোগ ব্যয়ও কমে। আবার দাম স্তর কমলে জনগণের প্রকৃত আয় বাড়ে, এর ফলে ভোগ ব্যয়ও বাড়ে। 8 নম্বর হচ্ছে সামাজিক নিরাপত্তা। সরকার সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাড়ালে জনগণ বর্তমান ভোগ বৃদ্ধি করবে। পক্ষান্তরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পেনশন ভাতা প্রভৃতি না থাকলে জনগণ সঞ্চয় বৃদ্ধি করে, এর ফলে ভোগ প্রবণতা কমে। 9 নম্বর হচ্ছে মজুরি স্তর। শ্রমিকের মজুরি স্তর বাড়লে ভোগ ব্যয় বাড়ে, আবার মজুরি স্তর কমলে ভোগ ব্যয় কমে। 10 নম্বর, স্থায়ী আয়। জনগণের স্থায়ী আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে,
আবার জনগণের স্থায়ী আয় কমলে ভোগ ব্যয় কমে। 11 নম্বর, প্রত্যাশার পরিবর্তন। প্রত্যাশার পরিবর্তন দ্বারাও জনগণের ভোগ ব্যয় প্রভাবিত হয়। জনগণ যদি মনে করে ভবিষ্যতে দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ, বন্যা, খরা প্রভৃতি কারণে দাম স্তর বৃদ্ধির সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ভবিষ্যতে ভোগ পূরণের আশায় চলতি ভোগ ব্যয় বাড়াবে। 12 নম্বর, অপ্রত্যাশিত লাভ লোকসান। কোনো কারণে হঠাৎ অর্থপ্রাপ্তি হলে ভোগ ব্যয় বাড়ে। শেয়ার বাজারে শেয়ারের দাম বাড়লে ভোগ ব্যয় বাড়ে, আবার হঠাৎ ব্যবসায় লোকসান হলে ভোগ ব্যয় কমে। 13, ব্যবসায়িক প্রতিষ্ঠানের নীতি। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের মুনাফার বেশিরভাগ যদি শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেয় তবে ভোগ ব্যয় বাড়বে। পক্ষান্তরে যদি মুনাফার বেশি অংশ পূর্ণ বিনিয়োগ করে তবে ভোগ ব্যয় কমবে। 14 নম্বর, রুচি অভ্যাস। সমাজে ব্যক্তিবর্গের রুচি ও অভ্যাস উন্নত হলে ভোগ ব্যয় বাড়ে, আবার রুচি ও অভ্যাস যদি অনুন্নত হয় সেক্ষেত্রে ভোগ ব্যয় কম। 15 নম্বর, তরল সম্পদ। জনগণের নিকট তরল সম্পদ বেশি হলে ভোগ ব্যয় বাড়ে, আবার তরল সম্পদ কম হলে ভোগ ব্যয় কমে। 16 নম্বর, বিজ্ঞাপন। বিজ্ঞাপন মানুষের ভোগ ব্যয় বৃদ্ধি করতে উৎসাহিত করে। বিজ্ঞাপনের দ্বারা মানুষ নতুন নতুন পণ্য সম্পর্কে জানতে পারে, এর ফলে ওইসব পণ্যের প্রয়োজনীয়তা অনুভব করে। 17, স্থান, কাল, পাত্র। গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষের ভোগ ব্যয় বেশি, আবার সময়ের উপরও ভোগ ব্যয় নির্ভর করে। যেমন শীতের সময় সবাই গরম পোশাক এবং গরমের সময় ঠান্ডা পানীয়, আকর্ষণীয় ফ্যান, এয়ার কন্ডিশনার, আইসক্রিম প্রভৃতির প্রয়োজনীয়তা মেটাতে ভোগ ব্যয় বাড়ে। ব্যক্তির উপরও ভোগ ব্যয় নির্ভর করে, যেমন বয়স্ক লোকের চিকিৎসা সেবার জন্য বেশি ব্যয় হয়, আবার ছাত্রছাত্রীদের শিক্ষার পিছনে বেশি ব্যয় হয় প্রভৃতি। 18 নম্বর হচ্ছে ধর্মীয় ও সামাজিক উৎসব। ধর্মীয় ও সামাজিক উৎসব যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা, বড়দিন, পয়লা বৈশাখ প্রভৃতি উৎসব উপলক্ষে ভোগ ব্যয় বাড়ে। তাহলে দেখা যাচ্ছে যে এই সকল উপাদান দ্বারা কোন সমাজের ভোগ ব্যয় প্রভাবিত হয়। এই সকল উপাদানকেই বলা হচ্ছে ভোগ ব্যয় নির্ধারক। এবার আমরা আসি ভোগ অপেক্ষক বা ভোগ প্রবণতা কাকে বলে। কনজাম্পশন ফাংশন অর প্রপেনসিটি টু কনজিউম। প্রখ্যাত অর্থনীতিবিদ কেইন্স 1936 সালে সর্বপ্রথম ভোগ অপেক্ষক ধারণাটি প্রবর্তন করেন। কেইন্সের মতে সমাজের মোট আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ সে হারে বাড়ে না, বরং তার চেয়ে কম হারে বাড়ে। ভোক্তার আয়ের উপর ভোগ ব্যয় নির্ভরশীলতার এই গাণিতিক সম্পর্ককে বলা হচ্ছে ভোগ অপেক্ষক। ভোগ অপেক্ষক আমরা একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি। সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এখানে সি হচ্ছে ভোগ ব্যয়, এফ অপেক্ষক চিহ্ন, ওয়াই আই, এ সম্ভূত ভোগ, বি প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি। মনে করি একটি কাল্পনিক ভোগ সমীকরণ হচ্ছে সি ইকুয়াল টু 10 প্লাস 0.5 ওয়াই। এই সমীকরণের ভিত্তিতে আমরা একটা ভোগসূচি তৈরি করব। ভোগসূচি আমরা কিভাবে তৈরি করব? এই সমীকরণে আমার স্বাধীন চলক হচ্ছে ওয়াই, অধীন চলক হচ্ছে সি। সূচি তৈরি করতে আমরা অধীন চলকের বিভিন্ন মানের ভিত্তিতে স্বাধীন চলকের বিভিন্ন মানের ভিত্তিতে অধীন চলকের মান বের করব। যেমন আই যখন 0 তখন ভোগ সি হচ্ছে 10, আবার ওয়াই যখন 10 সি হচ্ছে 15,
ওয়াই যখন 20, সি হচ্ছে 20। ওয়াই যখন 30, সি হচ্ছে 25। ওয়াই যখন 40, সি হচ্ছে 30। এখানে দেখা যাচ্ছে যে ভোগ বৃদ্ধির সাথে সাথে সি, আয় বৃদ্ধির সাথে সাথে ভোগ বৃদ্ধি পাচ্ছে। এই ভোগ সূচি থেকে আমরা একটা ভোগ রেখা অঙ্কন করব। চিত্রে আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি আয়, লম্ব অক্ষে দেখাচ্ছি ভোগ। 45 ডিগ্রি রেখার যে কোনো বিন্দুতে আয় ও ভোগ ব্যয় সমান। এই কারণে 45 ডিগ্রি রেখাকে বলা হচ্ছে শূন্য সঞ্চয় নির্দেশক রেখা। সূচি হতে আমরা দেখছি যে আয় শূন্য হলে ভোগ ব্যয় 10 একক। এটি চিত্রে আমরা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হচ্ছে। আয় বৃদ্ধি পেয়ে যথাক্রমে 10, 20, 30 ও 40 একক হলে ভোগ ব্যয় বৃদ্ধি পেয়ে যথাক্রমে 15, 20, 25 ও 30 একক হয়, যা চিত্রে যথাক্রমে বি, ডি, ই ও এফ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এই এ, বি, ডি, ই ও এফ বিন্দু যোগ করে আমরা স্বল্পকালীন ভোগ রেখা অঙ্কন করেছি। ডি বিন্দুতে দেখা যাচ্ছে যে আয় ও ভোগ ব্যয় পরস্পর সমান। এখানে ডি বিন্দুতে আয়ও 20, ভোগও 20। এ কারণে ডি বিন্দুকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট বা জোড় ভাঙ্গা বিন্দু। ডি বিন্দুকে আবার শূন্য সঞ্চয় নির্দেশক বিন্দুও বলে। চিত্রে আমরা দেখছি ডি বিন্দুর আগে সি গ্রেটার দ্যান ওয়াই। এখানে ভোগ রেখা 45 ডিগ্রি রেখার উপরে অবস্থিত। আবার ডি বিন্দুর পরে দেখা যাচ্ছে যে ভোগ রেখা 45 ডিগ্রি রেখার নিচে অবস্থিত, অর্থাৎ ডি বিন্দুর পরে আয়ের চেয়ে ভোগ কম। আবার ডি বিন্দুর আগে হচ্ছে আয়ের চেয়ে ভোগ বেশি। ডি বিন্দুতে আয় এবং ভোগ পরস্পর সমান এবং ডি বিন্দুর পরে আয়ের চেয়ে ভোগ কম। এবার আমরা আসি গড় ভোগ প্রবণতা কাকে বলে। গড় ভোগ প্রবণতা বা এপিসি ইংরেজিতে একে বলা হচ্ছে এভারেজ প্রপেনসিটি টু কনজিউম। গড় ভোগ প্রবণতা বা এপিসি কাকে বলে? মোট ভোগ ব্যয় ও মোট আয়ের অনুপাতকে গড় ভোগ প্রবণতা বলে। গড় ভোগ প্রবণতাকে আমরা একটা সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি, এপিসি ইকুয়াল টু সি বাই ওয়াই। এখানে এপিসি হচ্ছে গড় ভোগ প্রবণতা, সি হচ্ছে ভোগ, ওয়াই হচ্ছে আয়। মনে করি স্বল্পকালীন ভোগ সমীকরণ সি ইকুয়াল টু 10 প্লাস 0.5 ওয়াই। এখন এই সমীকরণ থেকে আমরা এপিসি বের করব। এখানে আমরা ওয়াইয়ের বিভিন্ন মানের ভিত্তিতে ভোগের বিভিন্ন মান বের করেছি এবং সে মানের ভিত্তিতে আমরা এপিসি বের করেছি। আয় যখন 10, ভোগ তখন 15 এবং এপিসি তখন হচ্ছে 1.5। ওয়াই বেড়ে যখন 20 হচ্ছে, ভোগ বেড়ে হচ্ছে 20, এপিসি তখন 1। ওয়াই যখন 30, সি তখন 25 এবং এপিসি হচ্ছে 0.83। আবার ওয়াই বেড়ে যখন 40 এবং ভোগ বেড়ে হচ্ছে 30, এপিসি 0.75। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই বাড়লে এপিসি কমে, আবার ওয়াই কমলে এপিসি বাড়ে। এখন এটা আমরা চিত্রের সাহায্যে দেখাবো। চিত্রে আমরা কিভাবে এপিসি বের করতে পারি। চিত্রে আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি আয়, লম্ব অক্ষে দেখাচ্ছি ওয়াই।
এখানে সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই হচ্ছে একটা স্বল্পকালীন ভোগ রেখা। এখানে আমরা তিনটে আই লেভেল বিবেচনা করেছি, একটা হচ্ছে y1, y2, y3। আই যখন ও y1 তখন এপিসি হচ্ছে এ y1 বাই ও y1, এটা হচ্ছে ও এ রশ্মির ঢাল। আই যখন ও y2 তখন এপিসি হচ্ছে বি y2 বাই ও y2, এটা হচ্ছে ও বি রশ্মির ঢাল। আই যখন ও y3 তখন এপিসি হচ্ছে ডি y3 বাই ও y3, এটা হচ্ছে ও ডি রশ্মির ঢাল। ভোগ রেখার কোনো বিন্দুতে এপিসি নির্ণয় করার জন্য মূল বিন্দু হতে উক্ত বিন্দুতে রশ্মি টানতে হয়। মূল বিন্দু হতে ভোগ রেখার ওপর অঙ্কিত রশ্মির ঢাল দ্বারা এপিসি প্রকাশ পায়। এখানে আমরা ভোগ রেখার ওপর তিনটি বিন্দু নিয়েছি, এ বি ডি। এই তিনটি বিন্দুতে আমরা মূল বিন্দু থেকে রে বা রশ্মি টেনেছি, তার ভিত্তিতে আমরা এখানে এপিসি বের করছি। এবার আসি প্রান্তিক ভোগ প্রবণতা কাকে বলে। প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি ইংরেজিতে বলা হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। আমরা জানি আয়ের পরিবর্তনের সাথে সাথে ভোগ ব্যয়ের পরিবর্তন হয়। ভোগ ব্যয়ের পরিবর্তন ও জাতীয় আয়ের পরিবর্তনের অনুপাতকে প্রান্তিক ভোগ প্রবণতা বলে। এটাকে আমরা সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি, এমপিসি ইকুয়াল টু ডেল সি বাই ডেল ওয়াই। এখানে এমপিসি হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা, ডেল সি হচ্ছে ভোগ প্রবণতা, ডেল ওয়াই হচ্ছে আয়ের পরিবর্তন। এখানে একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক বিবেচনা করা হয়েছে সি ইকুয়াল টু 10 প্লাস 0.5y। এই অপেক্ষক থেকে আমরা এমপিসি বের করতে পারি। এমপিসি আমরা কিভাবে বের করব? এমপিসি বের করতে হলে আমাকে সমীকরণকে ডিফারেন্সিয়েট করতে হবে। এই সমীকরণকে আমরা ওয়াইয়ের ভিত্তিতে ডিফারেন্সিয়েট করব। তাহলে এমপিসি ইকুয়াল টু ডিসি বাই ডিওয়াই ইকুয়াল টু 0.5y। এখন আমরা চিত্রে এমপিসি দেখাবো। চিত্রে আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি আই, লম্ব অক্ষে দেখাচ্ছি ভোগ। সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই হচ্ছে স্বল্পকালীন ভোগ রেখা। এখানে ভোগ রেখার উপর আমরা তিনটে বিন্দু ধরেছি, এ বি ডি। এ বিন্দু হতে বি বিন্দুতে ভোগ স্থানান্তরিত হলে আমার এমপিসি হচ্ছে বি বিন্দুতে ডেল সি বাই ডেল ওয়াই ইকুয়াল টু বিই বাই এ ই। আবার যদি বি বিন্দু হতে ডি বিন্দুতে ভোগ স্থানান্তরিত হয়, সেক্ষেত্রে আমার ডি বিন্দুতে এমপিসি হবে ডিএফ বাই বি এফ। এখানে বি ডি একই রেখায় অবস্থিত বলে এমপিসি স্থির থাকে। ভোগ রেখার ঢাল দ্বারা আমরা এমপিসি প্রকাশ করে থাকি। তাহলে আজকে আমরা কি দেখলাম? ভোগ কাকে বলে, ভোগ ব্যয়ের নির্ধারক সমূহ, ভোগ অপেক্ষক কাকে বলে, গড় ভোগ প্রবণতা ও প্রান্তিক ভোগ প্রবণতা কী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত অনলাইনে ক্লাসগুলো ফলো করবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।